তাহলে আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হলো নাউনের পজিশন। অর্থ হলো একটি ইংলিশ সেন্টেন্সে বেসিক্যালি নাউনটা আসলে কোথায় কোথায় বসতে পারে। নাউন আসলে একটি ইংলিশ সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে, এই প্রশ্ন যদি তোমাদেরকে ছুড়ে দেওয়া হয় তোমরা কি উত্তর করবে? একটি ইংরেজি বাক্যে নাউন কত জায়গায় বসতে পারে একজন বলো দেখি, তোমাদের মতো করে। আর গৌরাঙ্গ গুহ বলতে পারবে ইংলিশ সেন্টেন্সে নাউন কত জায়গায় বসে? রিমেম্বার, ইংলিশ সেন্টেন্সে নাউন সাধারণত 5টি জায়গায় বসতে পারে, কিন্তু 5টি জায়গায় বসলেও এদের প্রধান জায়গা রয়েছে 3টি, যে 3টি জায়গা যদি আমরা ভালো করে বুঝতে পারি বাকি 2টা লেস ইম্পর্টেন্ট। তারপরে আমি অবশ্যই ডিসকাশন করব, 5টি জায়গায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে পজিশন অফ নাউন ইন অ্যান ইংলিশ সেন্টেন্স, এটি কেন জানতে হবে? এটি জানতে হবে বিকজ তোমাদের তো পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্সে নাউন 5 জায়গায় বসতে পারে। রুলস নাম্বার 1, মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসে। খাতায় লিখলে এই লাইনটা শুধুমাত্র লেখো, আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাচ্ছি। মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, বা সাবজেক্ট হিসেবে যে শব্দটা বসে সেটি অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ হয়। এই বিষয়গুলো নিয়ে আমি আগেও অনেকবার কথা বলেছি। ভার্বের আগে সাবজেক্টে যে শব্দটা বসে সেটি হলো নাউন। যেমনটি শিক্ষক নিবন্ধনের কোশ্চেন তোমাদের মনে আছে, চ্যারিটি বিগিনস এট হোম। বদান্যতা বা দানশীলতা পরিবার থেকে গড়ে ওঠে। এই সেন্টেন্সের ভার্ব হলো বিগিনস। আর ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যদি একটা মাত্র শব্দ হয় তাহলে অবশ্যই সেটি নাউন বা প্রোনাউন। একের অধিক শব্দ হলে নাউন ফ্রেজ হয়। কারণ আমরা এইমাত্র শিখলাম যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যে বসে হয় সে নাউন অথবা নাউন ফ্রেজ। খুব রেয়ার কেসে ব্যতিক্রম বিষয়গুলো দেখা যায়। চ্যারিটি বিগিনস এট হোম। আবার শিক্ষক নিবন্ধনে পড়েছিল লাভলি কামস হিয়ার রেগুলারলি। তো বলো, মাসুরা খানম গোপালগঞ্জ এবং রাবেয়া বসু চাঁপাইনবাবগঞ্জ। প্রাইমারি কোশ্চেন শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ছিল লাভলিটা কোন পার্টস অফ স্পিচ। এলওয়াই দেখে নাউন। আমাকে অ্যাডভার্ব উত্তর করে এসেছিল, যদিও আমরা বলেছি আমরা নাউন বলেছি হবে স্যার। নাউন হবে, বিকজ আজকের আমাদের আলোচ্য বিষয় একটি ইংলিশ সেন্টেন্সে নাউন কত জায়গায় বসতে পারে, পজিশন অফ নাউন ইন অ্যান ইংলিশ সেন্টেন্স। শুরুতেই বলেছি নাউন সাধারণত সেন্টেন্সের 5টি জায়গা দখল করে, কিন্তু প্রধান জায়গা এটা 3টা। 1 নাম্বার স্পেস। যদি স্টুডেন্ট হিসেবে ভার্বটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে পারো, ভার্বের আগে যে শব্দটা থাকে সেটি অবশ্যই নাউন বা প্রোনাউন। তবে যদি একের অধিক শব্দ থাকে তাহলে নাউন ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজের মধ্যে অবশ্যই নাউন আছে। যেমনটি প্রাইমারির কোশ্চেন দেখো, স্টিল ওয়াটার রানস ডিপ, মনে আছে তো এগুলো তোমাদের? স্থির পানি সাগরের গভীরের দিকে দৌড়ায়। বলো মোহাম্মদ রিয়াজ, এই সেন্টেন্সের ভার্ব কোনটা? রানস। রান স্যার। ভার্বের আগে সাবজেক্টে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। 2টা শব্দ আছে। তাহলে প্রথমটা কি দ্বিতীয়টা কি বলো তো? প্রথমটা অ্যাডজেক্টিভ, পরটা নাউন। নাউন। সাধারণত ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে একটা শব্দ হলে নাউন হয়, 2টা শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হয়। এটি সাধারণ প্যাটার্নের কথা যেমনটি বলছিলাম। তাহলে এতটুকু নিশ্চিত হয়েছে যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। ঠিক আছে, এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। যে সেন্টেন্সে উদাহরণ দিই না কেন আমরা, হ্যাঁ। বা 38তম বিসিএস এর কোশ্চেন দেখো, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। বই পড়া একটি চমৎকার অভ্যাস। সবগুলো বিসিএস এর কোশ্চেনের উদাহরণ দিলাম। 38 বিসিএস এর কোশ্চেনে দেখো লেখা আছে রিডিংটা এই সেন্টেন্সে মূলত কি। প্রশ্ন করছে গৌরাঙ্গ খুলনা এবং বিথি মাগুরা, তোমরা বলো তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা এবং বাক্যটি কোন টেন্সে লেখা আছে? ভার্ব হলো ইজ স্যার, আর প্রেজেন্ট ইনডিফিনিট স্যার। ইনডেফিনাইট টেন্সে লেখা, কারণ ইজটা এই সেন্টেন্সের মেন ভার্ব। ভার্বের আগে সাবজেক্টে একটা মাত্র শব্দ, যদি আমি জানতে চাই এটি কোন পার্টস অফ স্পিচ, কি উত্তর করবে? স্যার নাউন স্যার। নাউন উত্তর করবে। যদিও বিসিএস এর কোশ্চেন ছিল রিডিংটা আসলে এখানে কি। ভার্বের সাথে আইএনজি করে যদি নাউন হয় তার নাম হলো জিরান্ট। ভার্বের সাথে আইএনজি করে যদি অ্যাডজেক্টিভ হয় তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল।
অসংখ্য টিচার তোমাদেরকে শেখাবে কোনটাকে জিরান বলে, কোনটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। কিন্তু আমার স্ট্র্যাটেজি পরিবর্তন হলো, আমি কখনো তা শেখাবো না। আমি তোমাকে শেখাবো এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ। যদি আমার ছাত্র হিসেবে বলতে পারো এটি নাউন, ভার্বের সাথে আইএনজি করে, তাহলে তার নাম জিরান। আর ভার্বের সাথে আইএনজি করে যদি অ্যাডজেক্টিভ বুঝতে পারো, তাহলে তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। কারণ সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ, এবং সেই পার্টস অফ স্পিচটা আমাদেরকে ইফেক্টিভলি আইডেন্টিফাই করা শিখতে হবে। যাই হোক, তাহলে 1 নম্বর রুলসটা আমরা বুঝতে পেরেছি যে মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসে। রুলস নাম্বার 2, মূল ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। বসতে পারে মানে বসবে, অবশ্যই অবজেক্ট হলে নাউন হবে বা প্রোনাউন হবে। কি বলেছি বলো? 2 নম্বর রুলস। মোহনা কণা ঝিনাই দেখো, মূল ভার্বের ঠিক পরের শব্দটি যদি অবজেক্ট হয় তাহলে সেটি নাউন বা প্রোনাউন। মূল ভার্বের ঠিক পরের শব্দটির কথা বলেছি, কিন্তু শর্ত দিয়েছে একটি। কি বলতো শর্তটা? যদি অবজেক্ট হয়, মূল ভার্বের পরের শব্দটি ভার্বের ঠিক পরের শব্দটি যদি অবজেক্ট হয়, তাহলে সেটি অবশ্যই নাউন বা প্রোনাউন। কিন্তু যদি অবজেক্ট না হয় গৌরাঙ্গ, বিকজ অবজেক্ট ইজ নট এ কম্পালসারি পার্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। একটি ইংরেজি বাক্যে অবজেক্ট থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্ত হলো 2টা। দেয়ার শুড হ্যাভ এ সাবজেক্ট এন্ড শুড হ্যাভ এ ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে। যেহেতু অবজেক্ট ইংলিশ সেন্টেন্সের কোনো কম্পালসারি পার্ট নয়, অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। যেমনটি বলছিলাম, ভার্বের পরের শব্দটি যদি অবজেক্ট হয়ে যায় তাহলে সেটি নাউন, কিন্তু যদি অবজেক্ট না হয় তাহলে কি হবে? বিথি মাগুরা বলো। একটু খেয়াল করি। সে কুকড ডিনার ফর হার ফ্যামিলি, সে তার পরিবারের জন্য ডিনার রান্না করলো। আমাদের নতুন স্টুডেন্ট যারা আছে, প্রিয়ন্ত বসু, তুমি কি বলতে পারবে এই সেন্টেন্সের ভার্ব কোনটা? আমি পার্টস অফ স্পিচ পড়াচ্ছি, গ্রামার শুরু করবো, পার্টস অফ স্পিচ। স্যার কুকড। কুকড, ধন্যবাদ। কোন টেন্সে লেখা? পাস্ট। ইনডেফিনাইট টেন্স, হ্যাঁ। এবার তোমার দায়িত্ব হলো ভার্বের পরের শব্দটি দেখতে হবে। এটি যদি অবজেক্ট হয় তাহলে এটি নাউন, আর যদি অবজেক্ট না হয় তাহলে এটি অ্যাডভার্ব হয় সাধারণত। অবশ্যই অ্যাডভার্ব হয়, ব্যতিক্রম হলো লিঙ্কিং ভার্ব, সেটি আলাদা ব্যাপার, রিমেম্বার। এখন অবজেক্ট আছে কিনা সেটি তোমাকে চিনতে হবে। অবজেক্ট চিনিবার উপায় বলো মোহাম্মদ রিয়াজ খুলনা। অবজেক্ট চিনিবার উপায় কি? স্যার মূল ভার্বকে কে বা কি কি বা কাকে দ্বারা কাকে প্রশ্ন দ্বারা করে? প্রশ্ন করতে হয়। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বাংলায় যেমন অবজেক্ট বা কর্মকারক পাওয়া যায়, ইংলিশে অবজেক্ট, বাংলায় কর্মকারক। একইভাবে, হ্যাঁ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ইংলিশ সেন্টেন্সে অবজেক্ট খুঁজে পাওয়া যায়। সে কুকড, সে রান্না করলো। কি রান্না করলো? ডিনার রান্না করলো, তাহলে এটি অবজেক্ট। যদি অবজেক্ট হয় তাহলে সেটি অবশ্যই নাউন বা প্রোনাউন। আবার যেমনটি প্রাইমারি কোশ্চেন পড়েছিল, দেখো, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, সে একটি গাছের নিচে আশ্রয় নিল। বলো রাবেয়া, এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? এই সেন্টেন্সের ভার্ব জি হলো স্যার। টুক। সে নিল আশ্রয় একটি গাছের নিচে। এখন যদি আমরা এটাকে প্রশ্ন করি, কি নিল? আশ্রয় নিল, এটি অবজেক্ট। আশ্রয়। তাহলে অবজেক্ট হিসেবে অবশ্যই যদি অবজেক্ট থাকে ইংলিশ সেন্টেন্সে, তাহলে বোঝা গেল সেটা অবশ্যই নাউন হবে। তাহলে আজকের ক্লাসের সামারি হলো পজিশন অফ নাউন। সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে। একটি ইংলিশ সেন্টেন্সে নাউন 5টি জায়গায় বসলেও এদের প্রধান 3টি জায়গার মধ্যে একটি হলো ভার্বের আগে সাবজেক্টে যে বসে আছে সে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ, এবং ভার্বের পরের শব্দটি যদি অবজেক্ট হয় তাহলে অবশ্যই সে নাউন বা প্রোনাউন। প্রোনাউন কথাটা কেন বলছি? কারণ প্রোনাউনের নিজস্ব কোনো জায়গা নেই, সে নাউন যেখানে বসে সে সেখানে নাউনকে রিপ্লেস করে দিয়ে বসতে পারে। এই কারণে প্রোনাউন যদি আমি উচ্চারণ নাও করি, সবসময় যদি স্পষ্ট করে বলে দিই অবজেক্ট হিসেবে যে বসছে সে অবশ্যই নাউন, কোনো ভুল নেই। একটা শব্দ হলে নাউন, একের অধিক শব্দ হলে নাউন ফ্রেজও হতে পারে। এবার আসলে অবজেক্ট থাকতেই হবে, দিস ইজ নট এ কম্পালসারি পার্ট। 2024 সালে বাংলাদেশ রেলওয়েতে একটি প্রশ্ন পড়েছে, দেখো, হি ড্রাইভ
ড্রাইভস ফাস্ট, সে দ্রুত চালায়। প্রশ্ন করেছিল ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ। অ্যাডভার্ব স্যার। তো তুমি এটাকে প্রশ্ন করেছো, দেখো ড্রাইভ কি, হ্যাঁ কি চালাই, উত্তর পাচ্ছ না। কাকে চালাই, উত্তর পাওয়া যাচ্ছে না। ভার্বের পরের শব্দটি যদি অবজেক্ট হয় নাউন, নাউন হবে, আর না হলে 99% সেটি অবশ্যই অ্যাডভার্ব হবে, বিকজ ভার্ব ইজ মডিফাইড অনলি বাই দ্য অ্যাডভার্ব। কারণ সেন্টেন্সে ভার্বটা কেবলমাত্র অ্যাডভার্ব দ্বারাই মডিফাইড হয়। তাহলে এভাবে ধীরে ধীরে কিন্তু তোমার নলেজ গ্যাদার করতে হবে, থট ডেভেলপ করতে হবে। ইংলিশ ইউ ক্যান নট ওভারকাম ইংলিশ অ্যাট ওভারনাইট, ইট উইল টেক টাইম। তাহলে যেমনটি বলছিলাম, নাউন ইংলিশ সেন্টেন্সের কোথায় কোথায় বসে, সাবজেক্টে দেখলাম, অবজেক্টে দেখলাম। রুলস নাম্বার 3, রুলস নাম্বার 3টা প্রিপোজিশনের পরের যে শব্দটি হবে, আফটার প্রিপোজিশন, তোমরা তো রেকর্ডিং ক্লাস দেখে দেখে লিখে নিবে। রুলস নাম্বার 3, প্রিপোজিশনের পরে শব্দটি সর্বদাই নাউন বা নাউন ফ্রেজ হয়ে থাকে। এই লাইনটা যদি না জানি, তাহলে বিসিএস এ এবছর 2টা প্রশ্ন পড়েছে, 2টার কোনোটাই উত্তর করা সম্ভব নয়। আমি বিসিএস এর এবার 46 বিসিএস এর 2টা প্রশ্ন ব্যাখ্যা সব বোঝানোর চেষ্টা করব। একই সাথে প্রিপোজিশন এর পরের শব্দটি অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ হবে। তাহলে যেমনটি বলছিলাম, নাউনের প্রধান জায়গা এই 3টি, কিন্তু কেন আসলে প্রিপোজিশনের পরের শব্দটি কি লিখছো বলো, নাউন বা নাউন ফ্রেজ? বলো গৌরাঙ্গ, নাউন আর নাউন ফ্রেজের মধ্যে পার্থক্যটা কি? স্যার নাউন তো একটা শব্দ, আর ফ্রেজ হলো একাধিক শব্দের ওয়ার্ডের সমষ্টি স্যার। শুধু মার্কার হলো নাউন, কিন্তু দা মার্কার এটি নাউন ফ্রেজ। এ মার্কার নাউন ফ্রেজ, হ্যাঁ মাই মার্কার নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ। তো বুঝতে পারছো, মোর দ্যান ওয়ান ওয়ার্ড দ্যাট গিভস এ সিঙ্গেল মিনিং। যেমনটি বলছিলাম, প্রিপোজিশনের পরের শব্দটি নাউন বা নাউন ফ্রেজ হয়। এই স্যার কারণে আর্টিকেলের পরের শব্দটাও তো নাউন মনে হয়। আর্টিকেল আর নাউন মিলে নাউন ফ্রেজ হয়ে যায় যে। কিন্তু ওইটা তো ইংলিশ সেন্টেন্সে ওইটা অবজেক্ট হিসেবে থাকে, বুঝতে পারছো, অথবা প্রিপোজিশনের পরে থাকে। তুমি আর্টিকেল প্লাস নাউন আমি দেখিয়ে দিচ্ছি, ওটা কোথায় বসে নাউনটা, মূলত আমি সেই জায়গাটা বোঝাচ্ছিলাম। প্রিপোজিশনের পরের শব্দটি নাউন হয়। হ্যাঁ, কয়েকটা উদাহরণ বলো, দু একজন দেখি তোমাদের মধ্যে। যেমন দেখো, দ্য পুলিশ ইজ লুকিং ফর, দ্য পুলিশ ইজ লুকিং ফর ক্রিমিনাল। এখন যদি ক্রিমিনালের নিচে আন্ডারলাইন করে বলা হয় এটি কোন পার্টস অফ স্পিচ, আর তুমি সাফিক্স তথা বিভক্তি বা প্রত্যয় দেখে তুমি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শেখো, এল দেখে তুমি তো অ্যাডজেক্টিভ উত্তর করে চলে আসবে। কিন্তু গ্রামার প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সেন্টেন্সে বসে তার রূপ পরিবর্তন করে, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাংলার একটি প্রশ্ন বলে দিলাম। তাহলে এটি প্রিপোজিশন, আবার এইমাত্র শিখছে প্রিপোজিশন এর পরের শব্দটি অবশ্যই চোখ বন্ধ করে নাউন বা নাউন ফ্রেজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। একটা শব্দ নাউন। আর এবার বিশেষে যেটা পড়েছে দেখো, সেখানে শব্দ একটা ছিল না, 2টা শব্দ ছিল। এ ক্যাট, হ্যাঁ আমি লিখে দেখাচ্ছি, যে প্রশ্নটা আছে সেটা কম্পোজ করা আছে, মেবি আমি ওয়েট ফর এ হোয়াইল। তাহলে বোঝা গেল প্রিপোজিশনের পরে একটা শব্দ হলে আমরা দেখলাম এখানে, দেখো তো, শি স্লিপস, সে ঘুমায়, অন এ সোফা। তাহলে এই সেন্টেন্সে অন যে প্রিপোজিশন, কোনো সন্দেহ নেই, বিকজ এ সোফা আর্টিকেল প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ। তাহলে আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সর্বদাই নাউন ফ্রেজ বা নাউন থাকে। দ্য বার্ড, পাখিটি, স্যাট মানে বসলো, অন দ্য ট্রি গাছের উপরে। বলো এখানে কি প্রিপোজিশনের পরে নাউন আছে নাকি নাউন ফ্রেজ আছে? নাউন ফ্রেজ স্যার। নাউন ফ্রেজ আছে। এ কারণে এবছর বিসিএস যে 2টা প্রশ্ন পড়েছে, লাইক একটি শব্দ কোন সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে বসছে এটি বোঝাতে হবে আমাদের। তা আমি প্রায়ই বলি, প্রিপোজিশনের ইংলিশ সেন্টেন্সে কাজ আসলে কি, প্রিপোজিশন জাস্ট ওয়ার্ক অ্যাজ এ ব্রিজ, ব্রিজ হিসেবে কাজ করে। যদি বলে থাকি পদ্মা ব্রিজ, তার কাজ হলো দক্ষিণবঙ্গের মানুষের সাথে সমগ্র বাংলাদেশের মানুষের একটা সম্পর্ক ক্রিয়েট করা, যোগাযোগ ক্রিয়েট করা। তাহলে পদ্মা ব্রিজটাকে প্রিপোজিশন ভাবো।
আর সারা বাংলাদেশের মানুষ হলো সম্পূর্ণ সেন্টেন্স, আর প্রিপোজিশনের পরে থাকবে দক্ষিণবঙ্গের মানুষ। আবার যদি এই সেন্টেন্স থেকে বোঝাতে বলো তাহলে এতটুকু বলবো, প্রিপোজিশনকে সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে বসতে হলে তারপরে অবশ্যই একটা নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে, কারণ সেন্টেন্সে প্রিপোজিশনের মূল কাজই হলো সম্পূর্ণ সেন্টেন্সের সাথে প্রিপোজিশনের সম্পর্ক স্থাপন করা। ইটস জাস্ট ওয়ার্ক অ্যাজ এ ব্রিজ হিসেবে কাজ করবে। কাজে এদের পরে যদি নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ না থাকে তাহলে এটা প্রিপোজিশনই না। এ কারণে অনেক ছাত্র প্রশ্ন করে এই ফর কখনো প্রিপোজিশন, কখনো কনজাংশন, কখনো অ্যাডভার্ব। তিনটে উদাহরণ দিয়ে দেখাতে পারি, বাট বেশি পেঁচালে তোমাদের কষ্ট হতে পারে। আপাতত শুধু এতটুকু বুঝতে পারছো, একটি প্রিপোজিশনকে প্রিপোজিশন হতে হলে এরপরে অবশ্যই একটা নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে, না হলে সেটি প্রিপোজিশন নয়। যেমন দেখো তো, এই ফরটা কি প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব নাকি কনজাংশন? হি ওয়াজ অ্যাবসেন্ট ফর হি ওয়াজ ইল। এখন যদি আমি বলি এই ফরটা কি, কনজাংশন স্যার। হি ওয়াজ অ্যাবসেন্ট সে ছিল অনুপস্থিত, ফর এই কারণে, বিকজ এই কারণে, হি ওয়াজ ইল কারণ সে ছিল অসুস্থ। তাহলে এটি একটি ক্লজ, দুটি ক্লজকে যুক্ত করেছে। ফরের পরে তো সরাসরি নাউন বা নাউন ফ্রেজ নেই। হ্যাঁ, দ্যাটস ওয়াই ফরটা এই ক্ষেত্রে প্রিপোজিশন না, এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে। তাহলে একবারে সামারিটা একটু বলো, আমরা কি শিখলাম আজকে? ইংলিশ সেন্টেন্সে নাউন কত জায়গায় বসতে পারে, কয়টা জায়গা দেখিয়েছে একটু বলো দেখি। রাবেয়া, বসরি এবং বিথি মাঙ্গুরা, সংক্ষেপে দুইজনের মধ্যে একজন বলো তো দেখি। কোন তিন জায়গায় নাউন খুঁজে বের করবো আমরা? মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসবে। হ্যাঁ, নেক্সট এরপরে মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসবে, আর প্রিপোজিশনের পরের শব্দটি সর্বদাই নাউন বা নাউন ফ্রেজ হবে। হবে। তিনটে প্রধান জায়গার কথা বলেছে। অনেকটি স্যার এর বাইরে আরো দুটি জায়গা আছে যেখানে নাউন বসে। একটিকে আমরা বলে থাকি নাউন অ্যাজ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? বিভার রুলস নাম্বার 4টা একটু খেয়াল করো। বিভার এগুলো জাস্ট জেনে রাখা, এটার অ্যাপ্লিকেশন একবারেই কম। এগুলো থেকে বাংলাদেশের যারা গ্রামার শেখায় তারা হয়তো বা অনেক পড়ে, কিন্তু যেহেতু আমি চাকরির প্রশ্ন অ্যানালাইসিস করি দীর্ঘদিন ধরে, যেখান থেকে প্রশ্ন হয় না সে বিষয়গুলো নিয়ে আমি কম কথা বলতে পছন্দ করি, ঠিক আছে? সো কমপ্লিমেন্ট থেকে এভাবে কখনোই কখনোই প্রশ্ন আসেনি। যদিও 36 বিসিএস এর একটি কোশ্চেন নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তোমরা দেখেছো এডুকেশন ইজ এনলাইটেনিং। সো আমরা যে সাদামাটা রুলস এর কথা বলবো, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সেই হিসেবে পিএসসি উত্তর করেছে। ম্যাক্সিমাম বইয়েও সেটি করা আছে। কোনো কোনো টিচার বেশি বোঝাতে যে এটাকে কমপ্লিমেন্ট করে ফেলছে, তার কোনো দরকার নেই। রিমেম্বার, যত বেশি স্টাডি করবে তত ভুল করে ফেলবে। হ্যাঁ, সুতরাং মধ্যম পন্থা আমরা অবলম্বন করবো। যা তবুও শেখা দরকার কমপ্লিমেন্ট জিনিসটা আসলে কি। বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। এখন একজন বলো তো কমপ্লিমেন্ট কোনটাকে বলে? পিউরি বসু, ঝিনাইদহ, এদের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক। একটা উদাহরণ দেখো, তারপরে কমপ্লিমেন্টে অটো বুঝে যাবে। বলছিলাম রহিম ইজ এ ডক্টর, সাকিব ইজ এ ক্যাপ্টেন, সিরিয়ার প্রেসিডেন্ট কে? বাশার আল আসাদ। বড় করে লিখলাম না, একটু ছোট করে লিখলাম। বাশার আল আসাদ ইজ এ কিং। এখন একটু খেয়াল করো, যদি এই ডক্টরের নিচে আন্ডারলাইন করা থাকে, এই ক্যাপ্টেনের নিচে আন্ডারলাইন, এই কিং এর নিচে আন্ডারলাইন, এটাকে আমরা নাউন বলছি। কি হিসেবে এটা নাউন? এটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক। বিভার্বের আগে এবং পরের শব্দ দুটো দ্বারা যদি একজন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তখন একটিকে অপরটির পরিপূরক বলা হয়। উদাহরণস্বরূপ রহিম ইজ এ ডক্টর, আসলে ডক্টর আর রহিম এখানে দুইজন ব্যক্তি না, একজনই ব্যক্তি। যে রহিম সেই ডক্টর, যে ডক্টর সেই রহিম। সাকিব ইজ এ ক্যাপ্টেন, সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থানগত শব্দ দুটি দ্বারা যদি একজন ব্যক্তিকে নির্দেশ করে, তখন একটিকে অপরটির পরিপূরক বলা হয় বা কমপ্লিমেন্ট বলে, আর কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে।
জাস্ট কমপ্লিমেন্ট কোনটাকে বলে জেনে রাখলে এখান থেকে কোনো প্রশ্ন কখনো হয়নি, হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সো আসাদ ইজ এ কিং। বুঝতে পারছো, যে রাজা সেই আসাদ একই ব্যক্তি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর আরেকটি জায়গা আছে নাউনের, সেটি একবারে খুব রিয়ার অ্যাপ্লিকেশন, নাউন অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে। অ্যাপোজিটিভ জিনিসটা আসলে কি, আমি জাস্ট একটু মুখে বলে দিচ্ছি। যার সম্পর্কে কথা বলবে তাকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা। ছোট্ট একটু উদাহরণ দেখো, তাহলে আরো বুঝতে পারবে। নাউন অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ, অ্যাপ্লিকেশন কম। যেমন নজরুল, বাংলাদেশের কাজী নজরুল ইসলামের কথা বলছি। নজরুল লিখে একটি কমা ব্যবহার করলাম। এ ফেমাস রিবেল পোয়েট, একজন বিখ্যাত বিদ্রোহী কবি। নজরুল এ ফেমাস রিবেল পোয়েট, একজন বিখ্যাত বিদ্রোহী কবি, কোথায় জন্মগ্রহণ করেছিল? একজন বলো দেখি। ওয়াজ বর্ন। চুরুলিয়া গ্রাম স্যার। কত সালে? 1899 স্যার। পুরুলিয়াটা কি বাংলাদেশের মধ্যে নাকি পশ্চিমবঙ্গ? স্যার পশ্চিমবঙ্গে স্যার। পশ্চিমবঙ্গের মধ্যে, হ্যাঁ, ঠিক আছে। ওয়াজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল। আমি সরাসরি ইন 19 কত, ইন 1899। 1899 স্যার। একটু খেয়াল করো। এখন নজরুলের নিচে আন্ডারলাইন করে যদি জানতে চাওয়া হয় এটি কোন পার্টস অফ স্পিচ, দিস ইজ নাউন। তাহলে অ্যাপোজিটিভ শব্দটার অর্থ হলো যার সম্পর্কে মন্তব্য করবে তাকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে তাকে নিয়ে কমেন্ট করা। নজরুল এ ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস রিবেল পোয়েট, একজন বিশ্ববিখ্যাত বিদ্রোহী কবি। ওয়াজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল ইন 1899। 1899 সালে উনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। আমি আর ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ইত্যাদি লিখলাম না, জায়গার সংকট আছে। যাক, এতটুকু বুঝতে পারছো অ্যাপোজিটিভটা কি। হ্যাঁ, যার সম্পর্কে কথা বলবে তাকে শুরুতে ব্যবহার করা। আবার বিসিএস যেটি পড়েছিল আসলে ফ্রেইলটি দ্য নেম অফ উইমেন, এটি আসলে অ্যাপোজিটিভ হিসেবে পড়েনি। এটা একটি প্রবাদ বাক্য, হ্যামলেট থেকে নেওয়া মেবি, আমি গেসিং সো। ইংলিশ লিটারেচারটা তোমরা আমার থেকে বেশি স্টাডি করো, আশা করি এগুলো বেশি পারবে। তাহলে আজকের ক্লাসে সামারি হলো, আমরা দেখলাম একটি ইংলিশ সেন্টেন্সের নাউন মূলত 5টি জায়গায় বসে। তো 3টে জায়গার বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। এবার আসো, এবারে বিসিএস এর কোশ্চেন মনে হয় তোমরা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছো, আমি একটু দেখতে চাই। সেখানে আহ, প্রশ্নটা আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল ভীম হালদার, নাকি আমি অনলাইন থেকে ওপেন করে নিতে পারবো? এখান থেকে খুঁজতে গেলে সময় লেগে যায়। একটু দেখো, এখানে এবছর প্রিপোজিশন থেকে 2টা প্রশ্ন পড়েছে। সম্ভবত আমরা পেয়েছি, এটি দেখো। দুইটা প্রশ্নই পাশাপাশি অবস্থান করছে। এই যে উপরে লেখা আছে দেখো, 42 এবং 43 নাম্বার প্রশ্ন। ইন হুইচ সেন্টেন্স লাইক ইউজড অ্যাজ এ প্রিপোজিশন, নিচের কোন সেন্টেন্সে ইউজ এই লাইকটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? অভিষেক দাস, আজকের ক্লাস করার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে একটি প্রিপোজিশন, একটা শব্দকে তখনই প্রিপোজিশন বলতে পারবো, বা একটা প্রিপোজিশন সত্যি তখনই প্রিপোজিশন যদি এরপরে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকে। নাউন হলো কোনো কিছুর নামকে নাউন বলে, আর নাউন ফ্রেজ হলো আর্টিকেল প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন। হ্যাঁ, এগুলো ডিটেলসে পড়বো, স্লো অ্যান্ড স্টাডি। সো একটু খেয়াল করো, হি লাইকস, সে পছন্দ করে, এই লাইকটা হলো ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। টু ক্যাটফিশ, ঠিক আছে, টু ক্যাচ ফিশ হবে এখানে, ক্যাট না, বানানটা ভুল আছে, আমি অনুমান করছি। আচ্ছা, 2 নাম্বার দেখে হি লাভস, সে হাসে, লাইক হিজ ফাদার ডাজ। হি সাবজেক্ট, লাভ মানে হাসে ভার্ব, একটা ক্লজ শেষ। লাইকটা এক্ষেত্রে কনজাংশন। হিজ ফাদার ডাজ, যেমন করে তার বাবা হাসে, হিজ ফাদার সাবজেক্ট, ডাজ হলো ভার্ব। সো এখানে দুটো ক্লাসকে যুক্ত করেছে, এটি একটি কনজাংশন। হি ক্লাইম্ব দ্য ট্রি, সে গাছে উঠলো, ক্লাইম্বড হলো ভার্ব, পাস্ট ইনডিফিনাইট টেন্সে লেখা। লাইক এ ক্যাট, একটি বিড়ালের মতো করে, এই লাইকটাকে প্রিপোজিশন হিসেবে স্বীকৃতি দেওয়া যাচ্ছে বিকজ এদের পরে একটি নাউন ফ্রেজ আছে, আর্টিকেল প্লাস নাউন। কারো সন্দেহ আছে কিনা?
এ ক্যাট আছে, খেয়াল করেছো সবাই? অপশন সি। লেখা কি দেখা যাচ্ছে মোটেও? প্রিয়ান্তি বসু, বলো। প্রিয়ান্তি জি তোমার নাম স্যার, নাকি? দেখা হ্যাঁ। যাচ্ছে। আবার পরেরটা দেখো, ঘ নাম্বার, লাইক মাইন্ডেড পিপল। হ্যাঁ। আর বলছে নেসেসারি টু স্টার্ট এ বিজনেস। লাইক মাইন্ডেড মানুষ খুব দরকার ব্যবসা শুরু করার জন্য। এখানে আটটা হলো সেন্টেন্সের মেন ভার্ব, লাইক মাইন্ডেড পিপল পুরাটাই হলো সাবজেক্ট। ঠিক আছে? লাইক মাইন্ডেড পিপল, দিস ইজ এ পার্ট অফ সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে সাধারণত প্রিপোজিশন থাকে, থাকে না তা বলছি না আমি এখানে। কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে রোল প্লে করেছে। হ্যাঁ, লাইক মাইন্ডেডটা একটা অ্যাডজেক্টিভ, পিপলটা নাউন। তো বুঝতেই পারছো এখানে এটা। আবার দেখো এই যে ফলোইং, তো প্রথম যে দায়িত্বটা আমাদের ছিল, আমাদের নিশ্চিত হওয়া দরকার লাইক সত্যি একটি প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে। সেই বিষয়গুলো তোমরা কোথা থেকে স্টাডি করবে, এটি আমার কাছে জিজ্ঞাসা করতে পারো। আবার হি ডাইড, সে মারা গেল, ফলোইং দ্য ইনসিডেন্ট। ফলোইংটা যে প্রিপোজিশন, এটাতে সন্দেহ নেই, কারণ এদের পরে একটা নাউন ফ্রেজ আছে, আর্টিকেল প্লাস নাউন। কিন্তু তার আগে তোমাকে নিশ্চিত হতে হবে ফলোইং কি জন্মগতভাবে প্রিপোজিশন কিনা, বা প্রিপোজিশন হতে পারে কিনা। এগুলো দেখিয়ে দিয়েছিলাম আমি আগের ক্লাসে। সম্ভবত তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু শব্দ আছে তারা যে প্রিপোজিশন হয়, এগুলো তোমরা ভুলে যাও, আমাদের এই লেকচার শিটটা ফলো করতে হবে, এটা আগেই দেওয়া হয়েছিল। পার্টিসিপল প্রিপোজিশন যারা ভার্বের সাথে আইএনজি করে হয়, দেখো তো এখানে ফলোইং লেখা ছিল, ছিল। এবং এর আগে বিসিএস এ পড়েছিল উইডিং মেবি। হ্যাঁ। সো এই যদি জানা থাকতো পারতে। আবার একই সাথে কিছু শব্দ আছে যারা লাইক যে প্রিপোজিশন হয়, এটা তো তোমার অনেক স্টুডেন্ট আছে জানেই না। ম্যাক্সিমাম ছাত্র জানে ইন, ফর, অন, বাই, এগুলো প্রিপোজিশন হয়। এর বাইরে দেখতে পাচ্ছ এখানে লাইক একটি প্রিপোজিশন হতে পারে, ভার্ব হতে পারে, কনজাংশন হতে পারে। মানে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এখন এই শব্দগুলো যে বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, এটা শুধু এখানে লেখা থাকলে হবে না। যারা সত্যিকার অর্থে বিসিএস ক্যাডার হতে চাও, তাদের প্রত্যেকটার উদাহরণটা দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখানে যেমন এ ফরটা প্রিপোজিশন হয় বলছিলাম, কনজাংশন হয়। আবার এখানে দেখো লাইকটা প্রিপোজিশন হয়, যেটা, হ্যাঁ। সো এখানে প্রত্যেকটা শব্দ যদি তোমাদের সুন্দর করে ধরে ধরে পড়ানো যায়, তাহলে তোমরা নিঃসন্দেহে পারবে। আসলে যেটি প্রবলেম সেটি হলো সিলেবাসটা অনেক বড়, আবার তোমাদের উইকনেসটা একটু বেশি। সেটা ওভারকাম করতে ইংলিশটা সত্যিই ইট উইল টেক টাইম, একটু সময় নেবে। যাই হোক, আমি একটু রিক্যাপ করতে চাচ্ছি। রিক্যাপ মানে পুনরায় ফিরে দেখা। ইন মাই লাস্ট ক্লাসে আমি বলেছিলাম নাউনের প্রকারভেদটা নিয়ে কথা বলেছিলাম, ক্লাসিফিকেশন অফ নাউন। বলেছিলাম নাউন কত প্রকার, এই প্রশ্ন যদি কেউ করে অবশ্যই উত্তর করবে নাউন 5 প্রকার। যদিও তোমরা হয়তো বলবে নাউন প্রধানত 2 প্রকার, কথা সত্য। কিন্তু নাউন কত প্রকার, এই প্রশ্নের উত্তর হলো নাউন 5 টাইপস। হ্যাঁ, বলো মোহাম্মদ রিয়াজ, সেটি কি 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 বলো তো? প্রপার নাউন বলো একজন দেখি। প্রপার নাউন, কমন হ্যাঁ, নাউন, কালেকটিভ নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনের প্রকারভেদটা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো আমি একটু সামারি করি 2-1 মিনিটে। প্রপার নাউন কোনটাকে বলে? প্রপার নাউন হলো এই পৃথিবীতে যার অস্তিত্ব কেবলমাত্র একটি, তাই প্রপার নাউন। অন্যভাবে বোঝার দরকার নেই, যার কোনো অদ্বিতীয় অস্তিত্ব নেই। ছোট্ট করে উদাহরণ বললে, যেমন আই মাইসেলফ মহিদ, এই পৃথিবীতে আমি একাই। আমার মতো দেখতে অনেকে হতে পারে, নাম থাকতে পারে, কিন্তু আমাকেই শুধু বোঝাচ্ছে, এটি প্রপার নাউন। লন্ডন ইজ এ সিটি, এই সারা পৃথিবীর মধ্যে লন্ডন একটা শহরের নাম, প্রপার নাউন। হ্যাঁ। দ্য সান, সূর্য, যার অস্তিত্ব কেবলমাত্র একটি, তাই প্রপার নাউন। ঠিক আছে? সো এখানে দেখো 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি স্ক্রিনে, হুইচ ইজ নট এ প্রপার নাউন। তাহলে সান, সূর্য, যার অস্তিত্ব একটি, প্রপার নাউন। নিঃসন্দেহে করিম একজনকে বোঝানো হয়েছে, প্রপার নাউন। তো রিভার বলা হয়েছে, রিভার বলতে তো আর একটা নদী আমরা বুঝতে পারবো না, সো এটিকে প্রপার বলার সুযোগ নেই। কিন্তু পদ্মা, পদ্মা এই পৃথিবীতে একটা মাত্র নদীর নাম। পদ্মা নামে পৃথিবীতে আরো অদ্বিতীয় কোনো নদী নেই। যদি থাকতো, আমরা পদ্মা বলতে বাংলাদেশে যে পদ্মাকে বুঝিয়েছি, সে তার অস্তিত্ব কেবলমাত্র একটি। সংক্ষেপে বুঝতে পারছো, প্রপার নাউন মানে যার অস্তিত্ব এই পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে কেবলমাত্র একটি, তাই প্রপার নাউন। এবার আসলে কমন নাউন বলেছিলাম, যদি একটা শব্দ দ্বারা পৃথিবীতে বিদ্যমান ওই জাতীয় যা কিছু আছে তার সকলের অস্তিত্বকে নির্দেশ করে। যেমন আমি ছোট্ট করে বললাম চাইল্ড মানে শিশু, এই শিশু কি বাংলাদেশের শিশু নাকি ওয়ার্ল্ডের সকল শিশু এর মধ্যে চলে আসছে? রিভার মানে নদী, পৃথিবীর সকল নদী এর মধ্যে আসছে। অ্যামাজন, নীল নদ, হ্যাঁ, পদ্মা, মেঘনা, যমুনা।
ঠিক আছে, আমি বললাম বুক মানে বই, আজকে পড়ালাম ওদেরকে বুক বলতে বই, বই বলতে পৃথিবীর সব বই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই তো এর মধ্যে এসেছে। দ্যাটস ওয়াই ডেফিনেটলি এটি একটি কমন নাউন। সিটি মানে শহর, পৃথিবীর সকল শহরের অস্তিত্ব এর মধ্যে। এবং ক্লাস এগুলো কিন্তু আমি পড়িয়েছি অলরেডি, আমি একটু রিক্যাপ করছি অল্প সময়ের মধ্যে। রিক্যাপ মানে পুনরায় ফিরে দেখা। সো এগুলো কিন্তু তোমাদের স্টাডি করতে হবে প্রাইমারি পরীক্ষায় বসার জন্য। আবার সব থেকে ইম্পর্টেন্ট নাউনের মধ্যে আরেকটি নাউন ছিল কালেকটিভ নাউন। কালেকটিভ বলতে পৃথিবীর সবাই আসছে না তার মধ্যে, কিন্তু শব্দটা শুনলেই যার মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপস্থিতি আছে, একজনে কালেকটিভ নাউন হবে না, কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপস্থিতি আছে। যেমন ছোট্ট উদাহরণ, ক্রাউড শব্দটি, ক্রাউড মানে ভিড়, একজনে ভিড় করতে পারবে না, এটি একটি কালেকটিভ নাউন। ফ্যামিলির কথা বলছি, একজনে পরিবার হবে না। ক্লাসের কথা বলছি, একজন নিয়ে ক্লাস গঠন করা যাবে না। ক্যাটেল মানে গবাদি পশুর দল, একটা গরু আছে, ক্যাটেল হবে না। আর প্রাইমারিতে পড়েছিল লাইব্রেরি, এই শব্দটা শুনলেই মনে হচ্ছে এখানে অনেকগুলো বই আছে, একটা বই দিয়ে কি লাইব্রেরি করতে পারবো গৌরাঙ্গ? জি না তো স্যার। কিছু সংখ্যক বইয়ের উপস্থিতি সেখানে আছে। জুরি মানে বিচারক মণ্ডলী, একজন বিচারক যখন কোনো সিদ্ধান্ত, ভার্ডিক্ট বা রায় দিতে ব্যর্থ হয়, অসংখ্য বিচারক নিয়ে জুরি গঠন করা, দ্যাটস কল বিচারক মণ্ডলী। হ্যাঁ, সে ইম্পর্টেন্ট, এগুলো আমি এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, শুধু এগুলোই পড়বে। অসংখ্য বই আছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লেখা আছে, নো নিড টু স্টাডি দ্যাট। হ্যাঁ, যত পড়বে সব ভুলে যাবে, শুধু ইম্পর্টেন্ট যেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেছি আমি এগুলোই পড়ো, দ্যাটস ইনাফ। হ্যাঁ, আর ম্যাটেরিয়াল নাউনটা আমি একটু ধারণা দিয়ে দিয়েছিলাম, এটি লেস ইম্পর্টেন্ট টাইটেল। সাধারণত পরীক্ষার প্রশ্ন হবে প্রপার, কমন এবং কালেক্টিভ নাউন। এবারে সময় আজকে নতুন একটি লেকচার শিট হোয়াটসঅ্যাপে দিব তোমাদের, এটি বাসা থেকে আগেই স্টাডি করতে হবে তোমাদের। স্টাডি কিভাবে করবে? নাউনকে আরেক ভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। যে নাউনটা গোনা যায় না সেটিকে আমরা আনকাউন্টেবল নাউন বলছি। অনেক ছাত্রদের ধারণা আছে যে নাউন গোনা যায় না, সেটা আমরা দেখেই বুঝতে পারবো স্যার। যেমন রাইস মানে চাল, এটাতে গুণে শেষ করতে পারবো না। ওয়াটার পানি, এগুলোকে আপনি আনকাউন্টেবল বলে। আসলে সব যদি এভাবে খোলা চোখে বোঝা যেত তাহলে তার পড়ালেখার দরকার ছিল না। এমন অনেক নাউন আছে দেখে তোমার মনে হবে গোনা যায়, কিন্তু বাস্তবে গোনা যায় না। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি টপ 10 এর কথা আমি বলি, তাহলে একটি বলছি মানি। মানি হলো কারেন্সি। মানি ইজ দ্য নেম অফ এ জেনারেল কারেন্সি, পৃথিবীর সকল অর্থের সাধারণ নাম হলো মানি। মানি গুনতে পারবে না, বাট ইউ ক্যান কাউন্ট টাকা, ইউ ক্যান কাউন্ট ডলার, ইউ ক্যান কাউন্ট পাউন্ড। আমি টাকা, ডলার বা পাউন্ড থাকলে এটাকে কাউন্টেবল ভাবো, কিন্তু মানিটাকে আমরা আনকাউন্টেবল বলছি। যদিও কোনো কোনো রাইটার এটা বলেছে যে মানি বলতে কয়েন নাকি নোট, এটা স্পেসিফাইড না, কিন্তু আমার লজিকে সেটা আসে না। আমার মনে হয় যেমন ক্লথ, ক্লথটা কেন আনকাউন্টেবল? কাপড় কি আমরা গুনতে পারি না? আসলে ইউ ক্যান কাউন্ট ক্লথ, কিন্তু প্রবলেম হলো ক্লথ মানে কি শার্ট নাকি প্যান্ট, শাড়ি নাকি লুঙ্গি, এটা স্পেসিফাইড করা হয়নি। একইভাবে ফার্নিচার মানে মনে হচ্ছে গোনা যায়, কিন্তু আসলে ফার্নিচার বলতে আসবাবপত্র কোনটা? চেয়ার, টেবিল, বেড, সোফা, সুনির্দিষ্ট করা হয়নি। কাজে সেন্স গুলো যেহেতু অনির্দিষ্ট, এই কারণে এই শব্দগুলোকে আমরা আনকাউন্টেবল নাউনের তালিকায় নিয়ে আসা হয়েছে। আনকাউন্টেবল নাউন আছে হাজার হাজার, স্টাডি করতে হবে টপ অনলি 20। আমি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, একটা গল্প আকারে লিখে দিয়েছি, বাসায় আগে স্টাডি করো। আনকাউন্টেবল নাউন পড়ার মেন পারপাস হলো বিসিএস এ এই টাইটেলের সাথে কোরিলেটেড টাইটেল হলো ডিটারমিনার্স বা নির্দেশকটা পড়বো আমরা। নেক্সট ক্লাসে এটা পড়াবো। সো পরের ক্লাসে দেখা হবে। আজকে আর কোনো বিষয়ে কেউ কথা বলতে চাও কিনা, কারো কোনো কোয়ারি আছে কিনা?